মির্জা ফখরুলের কপাল কি তবে চিরতরে পুড়তে গেল? বঙ্গভবনে ঢোকার রাস্তা নাকি পুরোপুরি বন্ধ হয়ে গেল? রাজনীতির মাঠে এখন কান পাতলে শোনা যায় চরম এক গুঞ্জন। চারিদিকে রটে গেছে ফখরুলকে রীতিমতো খেদিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি হবেন স্বয়ং কর্নেল ওলি। ডক্টর শফিকুর রহমান নাকি এমন এক গোপন মাস্টার প্ল্যান সাজিয়েছেন যাতে নিমিশে উল্টে গেছে তারেক রহমানের সব হিসেব নিকেশ। বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন? বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। কখনোই ভদ্রতার মাপকাঠিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই উনি একজন ব্যর্থ। বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না। দে আর দ্য রাবিশ পার্টি। জামাতে ইসলামী ঘোষণা দিয়েছে তারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে। একা নয়, তাদের 11 দলীয় জোটের ব্যানারে। খবরটা বেরোতেই রাজনৈতিক অঙ্গনে যেন একটা ঢিল পারল স্থির জলে। কেউ বলছে সাহসী সিদ্ধান্ত, কেউ বলছে রাজনৈতিক আত্মহত্যা। যদি এই 70 অনুচ্ছেদ না থাকতো তবে কি রাজনীতির সব হিসেব উল্টে যেত? বঙ্গভবনের চাবি কি উঠত বীর মুক্তিযোদ্ধা কর্নেল ওলির হাতে? প্রশ্নটা উঠছে কারণ বিএনপি জুলাই সনদের যেসব অংশে স্বাক্ষর করেছে তার মধ্যে এই 70 ধারা একটি। এরই মধ্যে সংবিধান সংশোধন কমিটি হয়েছে। দিনে 3 বার কারেন্ট যায়, কিন্তু মাস শেষে বিল আসে পাহাড় সমান। একদিকে এসি রুমে বসে স্বস্তি নিঃশ্বাস ফেলছেন রাজধানীর নীতি নির্ধারকেরা, অন্যদিকে মাইলের পর মাইল গ্রাম অন্ধকারে ডুবে থাকছে ঘন্টার পর ঘন্টা। দেশ কি তবে আবারও সেই ভয়াবহ অন্ধকারের যুগে প্রবেশ করছে? এই মন্ত্রী কিন্তু তারেক ভাইকে খাম্বা তারেক বানিয়ে গেছে। বিশেষ করে তারেক ভাইয়ের নামের সাথে যে লেজুকটা জুড়ে দিয়েছিল, যেটা একটা রং নিয়ে এতদিন ধরে আমার চলছে, এবং বিদ্রোহের কারণে সেটা কিন্তু ইনার মানে উর্বর মস্তিষ্ক থেকেই কিন্তু বের হয়েছিল। আসসালামু আলাইকুম। দেশবাসীকে চমকে দিয়ে অবশেষে রাষ্ট্রপতি হতে যাচ্ছে অলি আহমেদ, এমনই সংবাদ সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন, এবং তার সাথে আপনারা জানেন যে সারা দেশে যে বিদ্যুতের সংকটে সাধারণ মানুষের জীবন নাজেহাল হয়ে আসছে, সে কারণে জ্বালানি মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তে শুরু করেছে সাধারণ জনগণ। এ বিষয় নিয়েও ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। 20 আগস্ট 2026 রাষ্ট্রপতি নির্বাচন। 349টি ভোট, ব্যালট পেপারের 2টি অংশ। এক পাশে ভোটারের নাম, আরেক পাশে তার ভোট। এক পাশে সংসদীয় ক্ষমতার একটি বিতর্কিত ধারা, অন্যদিকে একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। কাগজে কলমে ভোটের লড়াই শুরু হওয়ার আগেই ফলাফল নির্ধারিত, কারণ সংসদের দরজায় এক অদৃশ্য তলোয়ার ঝুলে আছে। তার নাম সংবিধানের 70 অনুচ্ছেদ। যদি এই 70 অনুচ্ছেদ না থাকতো তবে কি রাজনীতির সব হিসেব উল্টে যেত? বঙ্গভবনের চাবি কি উঠত বীর মুক্তিযোদ্ধা কর্নেল ওলির হাতে? প্রশ্নটা উঠছে কারণ বিএনপি জুলাই সনদের যেসব অংশে স্বাক্ষর করেছে তার মধ্যে এই 70 ধারা একটি। এরই মধ্যে সংবিধান সংশোধন কমিটি হয়েছে। বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে তাতে সংবিধানের 70 ধারাও সংশোধন করার কথা। এজন্যই সংসদের 3য় অধিবেশনের আগেই তড়িঘড়ি করে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো কিনা এই প্রশ্নও আছে। কর্নেল ওলির মতো প্রার্থীকে ঠেকাতেই কি বিএনপির এত আয়োজন? অলি আহমদ কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশে বিএনপি গঠনে জিয়াউর রহমানের অন্যতম প্রধান সহযোগী ছিলেন। 4 দলীয় জোটে মন্ত্রিত্ব করেছেন। পরবর্তীতে নিজের দল এলডিপি গঠন করে রাজনৈতিক মঞ্চে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। অলি আহমদ এমন একজন নেতা যিনি বিএনপি ও আওয়ামী লীগ 2 দলকেই হারিয়েছেন। 2008-এ আওয়ামী লীগের ঝড়ের মধ্যেও তিনি জিতেছেন। মির্জা ফখরুলের এমন রেকর্ড নেই। তিনি ঠাকুরগাঁও থেকে কয়েকবার হেরেছেন। তবে অলি আহমদের বিতর্কের জায়গা জামায়াতের সাথে তার সম্পর্ক। জামায়াতের 71-এর ভূমিকা বিতর্কিত, আর অলি আহমদ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। জামায়াত জোট তাকে প্রার্থী করে নিজেদের ইমেজ ক্লিন করার চেষ্টা করছে। একই সাথে তারা যে রাষ্ট্রপতি পদেও হেভিওয়েট বিকল্প প্রার্থী দিতে পারে এই সক্ষমতারও প্রমাণ। অলির জন্য এটা জাতীয় পর্যায়ে ফেরা। ফেসবুকে সাধারণ মানুষও বিভক্ত। কেউ বলছেন অলি আহমদ যোগ্য প্রার্থী, কেউ আবার সমালোচনা করছেন মুক্তিযোদ্ধা হয়ে তিনি কেন জামায়াতের কোলে এই প্রশ্ন তুলে। তবে অলি আহমদের পক্ষের পাল্লাটাই ভারী। অনেকে তো তাকে মজা করে বলছেন ফেসবুকের প্রেসিডেন্ট। কিন্তু এই ফেসবুকের প্রেসিডেন্ট কেন জনগণের প্রেসিডেন্ট হতে পারছেন না? তার সামনে এক বিরাট রাজনৈতিক দেয়াল। জাতীয় সংসদের মোট ভোটার 349 জন। 20 আগস্ট বেলা 2টা থেকে 5টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। কিন্তু নির্বাচনের পরিবেশ সাধারণ নির্বাচনের মতো নয়। একজন সংসদ সদস্য নিজের বিবেকের মতে ভোট দিতে পারেন না, তাকে ভোট দিতে হয় দলের মর্জি মতো।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে। এই একটি ঘোষণাই বিরোধী দলের সব সমীকরণ ভেস্তে দেওয়ার জন্য যথেষ্ট। যদি ৭০ ধারা না থাকত, যদি সংসদ সদস্যরা শাস্তি বা পদ হারানোর ভয় ছাড়া গোপন ব্যালটে ভোট দিতে পারতেন, একটু পেছনে ফিরে তাকাতে হবে। বিএনপি জুলাই সনদে সই করেছে, সেই সনদে লেখা আছে ৭০ অনুচ্ছেদ বাতিল করা হবে, রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে। বিএনপি নিজেই প্রস্তাব করেছে ৭০ অনুচ্ছেদ সংশোধন করে বাজেট ও আস্থা ভোট ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। বিরোধীরা আরও বেশি চেয়েছিল, কিন্তু বিএনপি বলেছিল আস্থা ভোট আর বাজেট, সরকারের এই দুটো বেসিক বিষয়ে যেন অন্তত ৭০ ধারা থাকে। বিএনপি নিজেই কিন্তু বলেছে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা স্বাধীনভাবে ভোট দেবে। বিএনপি কথা রেখেছে। ওয়াদা বাস্তবায়নের জন্য সংসদে কমিটি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। ২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন বসতে যাচ্ছে। সবাই আশা করছে এই অধিবেশনেই বহুল প্রত্যাশিত সংবিধান সংশোধন হবে। কিন্তু অধিবেশনের ঠিক ৭ দিন আগেই রাষ্ট্রপতি নির্বাচন। আলোচনাটা তাই হাওয়ায় ভাসছে। সংবিধান সংশোধনের পর রাষ্ট্রপতি নির্বাচন করলে হতো না? নাকি বিএনপি জানত এমপিদের স্বাধীনতা দিলে বিএনপির প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে ফেল করতেন? প্রশ্নটা তাই খুব স্বাভাবিক। তড়িঘড়ি করে তৃতীয় অধিবেশনের আগেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো কিনা, যাতে ৭০ অনুচ্ছেদ সংশোধন হওয়ার আগেই নির্বাচনটা হয়ে যায়। কারণ ৭০ অনুচ্ছেদ সংশোধন হয়ে গেলে গোপন ব্যালট হলে অলি আহমদের কি জয়ের সম্ভাবনা বেশি? ধরুন ৭০ ধারা নেই, ভোট গোপন, কেউ দেখবে না কে কাকে ভোট দিল, পদ যাবে না। বিএনপির ২৫৭ জনের মধ্যে অন্তত ৮৫ জন অলিকে ভোট দিতেন। কেন? কারণ অলি তাদেরই ঘরের লোক। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য। মির্জা ফখরুলেরও নেতা ছিলেন কর্নেল অলি। অলি মুক্তিযোদ্ধা। বিএনপি জাতীয়তাবাদী দল। একজন বীর বিক্রমকে রাষ্ট্রপতি করলে ভোটাররা খুশি হবেন না? তাছাড়া অলির ভাবমূর্তিও ক্লিন। কাজেই বিরোধীদের ৯০ ভোটের সাথে বিএনপির ৮৫ ভোট যোগ হলে প্রেসিডেন্ট হতেন অলি আহমেদ। ঠিক এই ভয় থেকেই কি চিফ হুইপকে বলতে হচ্ছে ৭০ ধারা কার্যকর থাকবে, প্রকাশ্যে ভোট হবে, লাইভ দেখানো হবে? এটাই এই নির্বাচনের সবচেয়ে সত্যি, সবচেয়ে বড় আইরনি। আপনি কি মনে করেন রাষ্ট্রপতি নির্বাচনে কি ৭০ ধারা থাকা উচিত? ৭০ অনুচ্ছেদ তুলে দিলে কি সংসদ সদস্যরা তাদের স্বাধীন বিবেক থেকে বীর মুক্তিযোদ্ধা অলি আহমদকে বেছে নিতেন? দিনে ৩ বার কারেন্ট যায়, কিন্তু মাস শেষে বিল আসে পাহাড় সমান। একদিকে এসি রুমে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজধানীর নীতি নির্ধারকেরা, অন্যদিকে মাইলের পর মাইল গ্রাম অন্ধকারে ডুবে থাকছে ঘন্টার পর ঘন্টা। দেশ কি তবে আবারও সেই ভয়াবহ অন্ধকারের যুগে প্রবেশ করছে? ২৪ গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যেখানে টানা ১.৫ বছর সফলভাবে বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করেছিল, সেখানে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার কেন খেই হারিয়ে ফেলল? এটা কি শেখ হাসিনা রেখে যাওয়া ফাঁদ, নাকি ভারতের আদানি গ্রুপের নতুন কোনো রাজনৈতিক চাল? আর বিদ্যুৎ না দিয়েও কেন সাধারণ মানুষের ঘাড়ে চাপানো হচ্ছে ভুতুরে বিলের বোঝা? বিদ্যুতের এই জাতীয় বিপর্যয়ের পেছনের আসল গেম প্ল্যান ও পর্দার আড়ালের অন্ধকার সত্যগুলো আজ আপনাদের সামনে উন্মোচন করব। নৈপথ্যের কারণ জানলে আপনার চোখ কপালে উঠবে। দেশের বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটি কোনোভাবেই মিস করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লোডশেডিং নিয়ে ভয়াবহ সব তথ্য এখন চারদিকে। আপনি যদি ঢাকায় বা বড় কোনো শহরে থাকেন, হয়তো ভাববেন লোডশেডিং তো তেমন নেই, সব তো ঠিকই আছে। আপনার এই ভাবনাটাই নীতি নির্ধারকদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলে সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন বা পদ্ধতিগত বৈষম্য। সরকার ও বিদ্যুৎ বিভাগ সুকৌশলে ঢাকা ও বড় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার চেষ্টা করছে। কারণ ঢাকা রাজনীতির কেন্দ্রবিন্দু। এখানে বিদ্যুৎ না থাকলে মিডিয়া ব্রেকিং নিউজ করবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে, রাস্তায় বিক্ষোভ হবে। তাই শহরের মানুষের ক্ষোভ প্রশমিত রাখতে গিয়ে পুরো লোডশেডিং এর বোঝা সুকৌশলে চাপিয়ে দেওয়া হয়েছে গ্রামের নিরীহ মানুষগুলোর ঘাড়ে। গ্রামের মানুষের প্রতিবাদ ঢাকার এসি রুম পর্যন্ত পৌঁছায় না। তাই গ্রামের পর গ্রাম এখন 10 থেকে 12 ঘন্টার লোডশেডিং এর ব্ল্যাক হোলে তলিয়ে যাচ্ছে। শহরকে আলোকিত রাখতে গিয়ে গ্রামগুলোকে আক্ষরিক অর্থেই বলি দেওয়া হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে হলে আবেগের বদলে ডাটা ও ফ্যাক্টসের দিকে তাকাতে হবে। সম্প্রতি দেশে লোডশেডিং এর এক নতুন ও ভয়ঙ্কর রেকর্ড তৈরি হয়েছে, ৩৭৫৭ মেগাওয়াট। শুধু তাই নয়, একই দিন বিকেল ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩৬৭১ মেগাওয়াট। মাত্র 10 ঘন্টার ব্যবধানে দেশে লোডশেডিং এর অতীত সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, বিশাল অবকাঠামো এবং চকচকে বিদ্যুৎ কেন্দ্র থাকলেও সেগুলো চালানোর মতো জ্বালানি নেই। সবচেয়ে অ্যালার্মিং তথ্য হলো দেশের মোট ৪১টি বিদ্যুৎ কেন্দ্র
কেন্দ্র জ্বালানি সংকট ও মেরামতের অভাবে পুরোপুরি বন্ধ। এই সংকটের সবচেয়ে বড় কারণ গ্যাসের তীব্র অভাব। পরিসংখ্যান বলছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতিদিনের মোট গ্যাসের চাহিদা 252 কোটি ঘনফুট। ন্যূনতম পর্যায়ে সচল রাখতে হলেও প্রতিদিন 100 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন, অথচ তারা পাচ্ছে মাত্র 70 কোটি ঘনফুট। একসময় যে গ্যাস দিয়ে 5000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হতো তা এখন তলানিতে। এই সংকটের কফিনের শেষ পেরেকটি ঠুকেছে গত 21 জুলাই কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনা। ফলে রাতারাতি দৈনিক 60 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। আংশিক মেরামত করে মাত্র 25 কোটি ঘনফুট গ্যাস আনা হলেও তা এখনও পূর্ণ সক্ষমতায় ফেরেনি। দেশীয় গ্যাস অনুসন্ধান না করে বিদেশি এলএনজি আমদানির উপর নির্ভরতা আজ আমাদের কত বড় বিপদে ফেলেছে এটি তার জলজ্যান্ত প্রমাণ। গ্যাসের পাশাপাশি যুক্ত হয়েছে কয়লার সংকট। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে বড় জাহাজ থেকে ছোট জাহাজে কয়লা খালাস করা যাচ্ছে না। ফলে 1200 মেগাওয়াট সক্ষমতার পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। অন্যদিকে কারিগরি ত্রুটির কারণে দিনাজপুরের বড় পুকুরিয়ায় 3টি ইউনিটের মধ্যে 2টি বর্তমানে বন্ধ। এর ভেতরে সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণটি লুকিয়ে আছে ভারতের আদানি পাওয়ারের ক্ষেত্রে। শেখ হাসিনার আমলের অসম চুক্তির কারণে আদানি থেকে 1400 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও বর্তমানে তা কমিয়ে আনা হয়েছে মাত্র 800 মেগাওয়াটে। বলা হচ্ছে ঝাড়খণ্ডে বন্যার কারণে কয়লা ভিজে যাওয়ায় এই সংকট, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে ভিন্ন সমীকরণ। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এই বিদ্যুতের মাধ্যমে তার ও ভারতের স্বার্থ রক্ষা হচ্ছিল। 24-এর পর পরিবর্তনের পর দৃশ্যপট পাল্টে গেছে। বর্তমান বিএনপি সরকারের সাথে ভারতের পুরনো সমীকরণ না মেলায় আদানি সহ বেশ কিছু ভারতীয় কোম্পানির বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়াকে সরাসরি রাজনৈতিক চাপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই চরম অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ ও শিল্প খাত। জেনারেটর চালাতে গিয়ে কারখানার উৎপাদন খরচ আকাশ ছুঁয়েছে। এর চেয়েও বড় প্রহসন চলছে সাধারণ মানুষের সাথে। দিনে 3-4 বার বিদ্যুৎ যাচ্ছে, অথচ মাস শেষে বিল আসছে অস্বাভাবিক হারে। মানুষ প্রশ্ন তুলছে, কারেন্টই তো পেলাম না, তাহলে এত টাকা বিল আসলো কোথা থেকে? এই ভুতুরে বিল নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মনে এখন বিশাল প্রশ্ন। 24-এর গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর দেশ চালিয়েছে। সে সময় তো এমন ভয়াবহ বিদ্যুৎ সংকট ছিল না। তারা বিদ্যুৎ সরবরাহ ও নিত্য পণ্যের বাজার চমৎকারভাবে নিয়ন্ত্রণ করেছিল। তাহলে জনগণের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার কেন পারছে না? জনগণের এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছেন বর্তমান জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। বিদ্যুতের বেহাল দশা সম্পর্কে তিনি দায়সারাভাবে বলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুতের লাইনের দূরত্ব বেশি হওয়ায় বিদ্যুৎ পৌঁছাতে সমস্যা হচ্ছে এবং লাইনগুলো নাকি ফল্ট হয়ে গেছে। সাধারণ মানুষ তার এই বক্তব্যে হতবাক, কারণ ঠিক একই ঘোড়া যুক্তি একসময় আওয়ামী লীগ সরকারও দিত। আওয়ামী লীগের সেই পুরনো স্ক্রিপ্টটি যেন বিএনপির মুখে শোনা যাচ্ছে। যদিও সচেতন মানুষ বোঝেন বিগত স্বৈরাচারী সরকার রেন্টাল, কুইক রেন্টাল আর ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ডলারের রিজার্ভ শূন্য করে দিয়ে গেছে, যার ফল এখন ভোগ করতে হচ্ছে। এক সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রজেক্ট রাতারাতি ঠিক করা সম্ভব নয়, কিন্তু সমস্যা হলো সরকারের কমিউনিকেশনে। বিদ্যুৎ নিয়ে বিএনপির এমনিতে একটি কালো অতীত রয়েছে। 2001 থেকে 2006 সালের শাসন আমলে বিদ্যুতের দাবিতে কনসার্ট সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক আন্দোলন ও সহিংসতা হয়, প্রাণ হারায় বহু মানুষ। সেই পুরনো জুজু এখন আবারও সাধারণ মানুষের মনে ফিরে আসছে। শেখ হাসিনা অন্তত বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছিলেন, তা যে দামে হোক না কেন বা যে শর্তেই হোক না কেন, আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে বর্তমান সরকার। এমন একটি ন্যারেটিভ কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। এই মুহূর্তে সরকারের উচিত কোনো ধরনের রাজনৈতিক বাহানা না করে জনগণের সামনে প্রকৃত সত্যটা তুলে ধরা। ক্যাপাসিটি চার্জের ফাঁদ, ডলার সংকট, এলএনজি টার্মিনালের ত্রুটি, নিজেদের গ্যাস উত্তোলনে অতীতের অবহেলা এবং আদানির ভূরাজনৈতিক চাল, এই সব কিছু নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা উচিত। গ্যাস সংকটের তীব্রতা যে আসলে কতটা ভয়াবহ সেটা সরকার যতক্ষণ না খোলসা করে বলবে ততক্ষণ মানুষ ভুল বুঝবেই। সরকার যদি তাদের সীমাবদ্ধতা এবং ব্যর্থতার জায়গাগুলো সৎ সাহসের সাথে স্বীকার করে নেয়, জনগণের একটি বড় অংশের সিম্প্যাথি বা সহানুভূতি তারা পাবে। মানুষ তখন বুঝবে যে সরকার অন্তত সত্যটা বলছে। কিন্তু তারা যদি আগের সরকারের মতো তুচ্ছ বাহানা দিয়ে পরিস্থিতি এড়িয়ে যেতে চায় আর অন্যদিকে মানুষ লোডশেডিং এবং অস্বাভাবিক বিলের যন্ত্রণায় ধুঁকতে থাকে, তবে এই চাপা ক্ষোভ অচিরেই একটি ভয়ঙ্কর বারুদের স্তূপে পরিণত হতে পারে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে সরকারের অস্তিত্বের সংকটে ফেলে দিতে পারে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।